আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আইএফআরএস 10 অনুসারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে যখন আমরা কনসলিডেট করি এবং এই সময় যদি ইন্ট্রা গ্রুপ কোনো ট্রানজ্যাকশন হয়, অর্থাৎ প্যারেন্ট কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির নিকট কোনো অ্যাসেট বিক্রি করে, সেই বিক্রিজনিত কারণে যদি কোনো লস হয়, তাহলে সেই লসটাকে কিভাবে রিকগনাইজ করতে হবে এবং কিভাবে প্রেজেন্টেশন করতে হবে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এবং সেই লসের কারণে ট্যাক্সের যে ইম্প্যাক্ট হবে সেই ট্যাক্স ইম্প্যাক্টে কিভাবে রিকগনাইজ করতে হবে। তো এই বিষয়টা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা একটু ধৈর্য সহকারে একটু বোঝার চেষ্টা করব। ওকে, তো আমরা একটু প্রথমে এক্সাম্পলের দিকে যাই। যেটা বললে হচ্ছে একটা প্যারেন্ট কোম্পানি, তার একটা অ্যাসেট প্রকিউর করেছিল 10 বছর আগে। যখন কিনেছিল এটার মূল্য ছিল 120 মিলিয়ন বিডিটি। ওকে, এবং এটা যখন কিনেছে তারা এটা এস্টিমেট করেছে ইউজফুল লাইফ হচ্ছে 20 বছর এবং রেসিডুয়াল ভ্যালু টু বি 0। তাহলে নরমালি 20 বছর হলে পার ইয়ার ডিপ্রিসিয়েশন হবে 6 মিলিয়ন বিডিটি। ওকে, তো 10 বছর আগে যেহেতু তার এটা কিনেছে, অর্থাৎ 10 বছরে তাদের অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হয়েছে 60 মিলিয়ন। ওকে, এবং ক্যারিং ভ্যালু কত আছে, তাহলে 10 বছর পরে 60 মিলিয়ন, কারণ যেহেতু তারা যখন কিনেছে তখন এটা 120 মিলিয়ন বিডিটি পারচেজ প্রাইস ছিল। তাহলে 1 জানুয়ারি আমরা এটা 2020 ধরবো, 2020 ধরুন, ডাবল এ সেল দ্য অ্যাসেট টু সাবসিডিয়ারি। তখন এই অ্যাসেটটা সে তার সাবসিডিয়ারি কোম্পানি আছে ডাবল বি এর কাছে বিক্রি করে দিয়েছে। কত টাকায় বিক্রি করলো? 50 মিলিয়ন বিডিটি। তাহলে আসলে তার বুক ভ্যালু ছিল 60 মিলিয়ন, বিক্রি করলো কত? 50 মিলিয়ন। তাহলে ডাবল এ কত লস ইনকার করলো? 10 মিলিয়ন বিডিটি। ডাবল বি এটা প্রপার্টি বা এই অ্যাসেটটা রেকর্ড করলো তার বুকে 50 মিলিয়ন বিডিটিতে। ওকে, তো 50 মিলিয়ন বিডিটিতে হচ্ছে তার পারচেস প্রাইস এখন। তাহলে সে এইখান থেকে আরো 10 ইয়ার্স আপনার ইউজফুল লাইফ আছে, তাহলে সে ডিপ্রিসিয়েশন এখন তার কত? 5 মিলিয়ন পার ইয়ার। ওকে, সো এটা 31 ডিসেম্বর 2020 তে তারা ডিপ্রিসিয়েশন রিকগনাইজ করলো 5 মিলিয়ন বিডিটি 1 ইয়ার। ওকে, তাহলে 31 ডিসেম্বর 2020 তে ক্যারিং ভ্যালু কত রইলো? 50 মিলিয়ন বিডিটি পারচেস প্রাইস মাইনাস ডিপ্রিসিয়েশন 5 মিলিয়ন বিডিটি। তাহলে ক্যারিং ভ্যালু হচ্ছে 45 মিলিয়ন বিডিটি। ওকে, এখন এখন আমরা দেখি যে কিভাবে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রেজেন্ট করতে হয় কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, এবং কিভাবে জার্নালটা তৈরি করতে হয়। তাহলে প্রথমে যদি আমরা দেখি যে প্যারেন্ট কোম্পানির বুকে আসলে যদি ইনকাম স্টেটমেন্টে লস অন সেল 10 মিলিয়ন বিডিটি লস হয়েছে, রাইট? অ্যাসেটের ভ্যালু তার বুকে নীল 31 ডিসেম্বর 2022 তে, কারণ সে তো অ্যাসেট না, অ্যাসেটটা বিক্রি করে দিয়েছে, রাইট? ওকে, সাবসিডিয়ারি কোম্পানির বুকে কি হয়েছে? ডিপ্রিসিয়েশন কত হয়েছে? 5 মিলিয়ন বিডিটি হয়েছে ডিপ্রিসিয়েশন, রাইট? ওকে, আর অ্যাসেটের ভ্যালু কত আছে? 50 মিলিয়ন বিডিটি দ্বারা কিনেছিল, 5 মিলিয়ন বিডিটি ডিপ্রিসিয়েশন হয়েছে, তাহলে ক্যারিং ভ্যালু হচ্ছে 45 মিলিয়ন বিডিটি। কনসলিডেটেড বিফোর এলিমিনেশন। আচ্ছা, এলিমিনেট করার আগে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের স্ট্যাটাসটা কি? ডিপ্রিসিয়েশন 5 মিলিয়ন, লস অন সেল 10 মিলিয়ন, অ্যাসেটের প্রাইস 45 মিলিয়ন। তাহলে আইএফআরএস বলছে যে ইন্ট্রা গ্রুপ ট্রানজ্যাকশনের কারণে লস হলে এটাকে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে এমন ভাবে প্রেজেন্ট করতে হয় যে যদি এটা সাবসিডিয়ারির কাছে এই এই অ্যাসেটটা যদি বিক্রি করা না হইতো, তাহলে স্ট্যাটাসটা কি থাকতো? তাহলে দেখেন, প্যারেন্টস কোম্পানির বুকে এটার অ্যাসেটের ভ্যালু ছিল 60 মিলিয়ন বিডিটি। যদি এটা বিক্রি না করতো তাহলে কি হতো? ডিপ্রিসিয়েশন কত হইতো? 6 মিলিয়ন বিডিটি, কারণ 60 মিলিয়ন বিডিটি হচ্ছে ক্যারিং ভ্যালু, এবং 10 ইয়ার্স তো ডিপ্রিসিয়েশন এখনো ইয়ার বাকি আছে। তাহলে 6 মিলিয়ন ইয়ার বিডিটি ডিপ্রিসিয়েশন হতো,
এবং অ্যাসেটের মূল্য ভ্যালুটা কত হতো, ক্যারিং ভ্যালু 60 মিলিয়ন মাইনাস 6 মিলিয়ন, তাহলে 54 মিলিয়ন বিডিটি। ওকে, এই জিনিসটাই প্রেজেন্ট করতে হবে কনসলিডেশন। তাহলে এইটা কিভাবে আসতেছে দেখেন, তাহলে লস অন সেল প্রথমেই 10 মিলিয়ন বিডিটি, ইন্টারগ্রুপ ট্রানজাকশন শুড বি এলিমিনেটেড, তাহলে আমরা এটাকে কি করে দিলাম, মাইনাস করে দিলাম, যাতে কনসলিডেশনে এটার কোনো ব্যালেন্স না থাকে। আচ্ছা, ডিপ্রিসিয়েশন হচ্ছে 5 মিলিয়ন বিডিটি সাবসিডিয়ারি, যদি এটা বিক্রি করা না হতো তাহলে এটা ডিপ্রিসিয়েশন হতো কত, 6 মিলিয়ন বিডিটি, তাহলে 1 মিলিয়ন বিডিটি হচ্ছে আমাদের এখানে প্লাস করতে হচ্ছে। তাহলে টোটাল ডিফারেন্স কত, এই অ্যাসেটটার 9 মিলিয়ন বিডিটি। তাহলে আমাদের অ্যাসেটটার ভ্যালু আছে 45 বিলিয়ন বিডিটি, যদি অ্যাসেটটা বিক্রি করা না হইতো তাহলে অ্যাসেটটার ক্যারিং ভ্যালু থাকতো 54 মিলিয়ন বিডিটি। তাহলে ওই যে 9 যেটা উপরে আছে সেটা যদি আমরা যোগ করি 45 এর সাথে, তাহলে আসে কত, 54 মিলিয়ন বিডিটি। তাহলে এইভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রেজেন্ট করতে, তাহলে জার্নালটা কি হবে, জার্নাল যেহেতু লস অন সেল, প্রথমে কি হয়েছে আমাদের লসকে ডেবিট করা হয়েছিল, তাই না, 10 মিলিয়ন বিডিটি, তাহলে আমাদের ক্রেডিট করে দিই, লস অন সেল ক্রেডিট, তাহলে এলিমিনেট হয়ে গেল। ডিপ্রিসিয়েশন কত হয়েছে, 1, এখানে কম চার্জ করা হয়েছিল, তাহলে আমরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্ডিচার ডেবিট 1। তারপরে ডিফারেন্স অ্যামাউন্টটা কি, অ্যাসেট 9 মিলিয়ন বিডিটি। সো এই জিনিসটাই ইলিমিনেশনের গড়ে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টের জার্নালটা এখানে করে দেখানো হলো। এখন এখন আসতেছে আরো জটিল জায়গা। এখন এই যে যদি লস হয়, এই যে লস হলো, এই লসের কারণে ট্যাক্সের যে ইম্প্যাক্ট আছে সেই ট্যাক্স ইম্প্যাক্ট কিভাবে দিতে হবে। সো আইএফআরএস আসলে কি বলছে, তাহলে যখন ডাবল বিএস একটা পারচেস করে 50 মিলিয়ন বিডিটি দ্বারা, তাহলে এর ট্যাক্স বেস ছিল 50 মিলিয়ন বিডিটি, কেনার সময় ট্যাক্স বেসের কোনো চেঞ্জ হয় না, কিন্তু 12 মান্থ পরে তারা তারা রিসিভ করছে ট্যাক্স অ্যালাউন্স হচ্ছে 10 মিলিয়ন বিডিটি, অর্থাৎ ট্যাক্স অথরিটি বলতেছে এই অ্যাসেটটার ডিপ্রিসিয়েশন রেট হচ্ছে 20%, অর্থাৎ 5 বছরে ডিপ্রিসিয়েশন হবে। আর অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন কত, 10 বছরে, অর্থাৎ পার ইয়ার 5 মিলিয়ন, কিন্তু ট্যাক্স অথরিটি বলতেছে 10 মিলিয়ন ডিপ্রিসিয়েশন। তাহলে ট্যাক্স অথরিটি ডিপ্রিসিয়েশন দিল 10 মিলিয়ন, তাহলে ট্যাক্স বেস কততে নেমে আসলো, 40 মিলিয়ন, 50 মিলিয়ন মাইনাস 10 মিলিয়ন ইকুয়াল টু 40 মিলিয়ন বিডিটি। আচ্ছা, এখন সাবসিডিয়ারি কোম্পানি যেইখানে উপস্থিত বা যেই স্ট্যাটাস, তাদের ট্যাক্স রেট হচ্ছে 25%। তাহলে এখন ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস হলো, কারণ কেরিং গুলো সাবসিডিয়ারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আছে 45 মিলিয়ন, কিন্তু ট্যাক্স বেস হচ্ছে 40 মিলিয়ন, তাহলে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস কত, 5 মিলিয়ন বিডিটি। ওকে, তাহলে তার কি করতে হবে, এই 5 বিলিয়ন বিডিটির উপরে ট্যাক্স লায়াবিলিটি রিকগনাইজ করতে হবে, 5 মিলিয়ন বিডিটি মাল্টিপ্লাই 25%, তাহলে কত হয়, 1.25 মিলিয়ন বিডিটি। ওকে, আচ্ছা, এই কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কি হয়েছিল, ভ্যালু ইনক্রিজ করেছিল কত, 9 মিলিয়ন বিডিটি, রাইট, যে 45 থেকে 9 মিলিয়ন বিডিটি ইনক্রিজ করে 54 মিলিয়ন বিডিটি হয়েছিল। তাহলে এখন আর ট্যাক্স বেস কত, 40 মিলিয়ন বিডিটি, তাহলে 54 থেকে যদি 40 মিলিয়ন বিডিটি আমরা বাদ দেই, তাহলে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস কত, 14 মিলিয়ন বিডিটি, এটা হচ্ছে কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, এই 14 মিলিয়ন বিডিটির মধ্যে আসলে 10 মিলিয়ন বিডিটি হচ্ছে ইন্টারগ্রুপ সেল ট্রানজ্যাকশনের কারণে। ওকে, এবং এক্সট্রা ডিপ্রিসিয়েশন কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে চার্জ করা হয়েছিল কত, 1 মিলিয়ন বিডিটি। তাহলে এইগুলোর ট্যাক্স কিভাবে অ্যাকাউন্টিং করা হবে, এখন যদি দেখি আমরা, তাহলে সাবসিডিয়ারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেটের ক্যারিং হলো 45 মিলিয়ন বিডিটি, অ্যাসেটের ট্যাক্স বেস হচ্ছে 40 মিলিয়ন বিডিটি, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস 5 মিলিয়ন বিডিটি, ট্যাক্স রেট হচ্ছে 25%, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি 1.25 মিলিয়ন বিডিটি। কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেটের ক্যারিং ভ্যালু ছিল 54 মিলিয়ন বিডিটি, অ্যাসেটের ট্যাক্স বেস ছিল 40 মিলিয়ন বিডিটি, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস ছিল 14 মিলিয়ন বিডিটি। এই 14 মিলিয়ন বিডিটি হয়েছে কিভাবে, এর ভিতরে ইন্টারগ্রুপ সেল ডিফারেন্স ছিল 10 মিলিয়ন বিডিটি। ওকে, ট্যাক্স রেট 25%, তাহলে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ইন্টারগ্রুপ লসের কারণে কত আসছে, 10 মিলিয়ন বিডিটি ইনটু 25%,
2.5 বিলিয়ন বিডিটি। তাহলে এক্সট্রা ডিপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে অতিরিক্ত কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তাহলে ওর কারণে আমরা এটা যদি লেস করি ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি 1 মিলিয়ন ইন্টু 25%, 0.25 মিলিয়ন বিডিটি। তাহলে ট্যাক্স এক্সপেন্ডিচার্স কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কত আসতেছে? 2.5 মাইনাস 0.25, সেক্ষেত্রে হচ্ছে 2.25 মিলিয়ন বিডিটি। ওকে, এন্ড টোটাল ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটির কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কত আসতেছে? সাবসিডিতে ছিল 1.25 মিলিয়ন বিডিটি প্লাস কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসতেছে 2.25 মিলিয়ন বিডিটি, দুইটা মিলে আসতেছে কত? 3.5 মিলিয়ন বিডিটি। এটাকে আবার কিভাবে করা যেত? যে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সেস 14 মিলিয়ন বিডিটি আমরা সরাসরি তার সাথে যদি 25% করে দেই তাহলে রেজাল্ট আসবে 3.5 মিলিয়ন বিডিটি। ওকে, তো আমরা একটু রিকনসাইল করে দেখানোর চেষ্টা করলাম। সো আমরা আইএফআরএস 10 নিয়ে কন্টিনিউ আলোচনা করব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা কমেন্টস করতে পারেন, শেয়ার করতে পারেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাদের সাথে প্লিজ শেয়ার করেন, কারণ আপনার কোয়েশ্চেন দ্বারাই আসলে অন্য কেউ উপকৃত হতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।